এইটা নিয়ে এক ঘন্টা 2 ঘন্টা কথা বললেও শেষ করা যাবে না। সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন কালচার, এটা আমাদের আমাদের যে চিন্তা চেতনা এবং তাদের যে আসল রূপ, এই দুইটার ভিতরে কি কি ডিফারেন্স গুলো আছে এগুলো আমি বিস্তারভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। সবকিছু পারবো না হয়তো, তবে কিছু কিছু বিষয়গুলো আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত আমি একটু আমাদের আইডেন্টিটিটা একটু বারবার পরিচয় করে দিই। যে জায়গায় যাই আমাদের পরিচয়টা স্মরণ করে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমরা সবাই কি মুসলমান। মুসলমান কাকে বলে? যে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধানের কাছে, তাকে কি বলা হয়? মুসলমান বলা হয়। আমরা সবাই আত্মসমর্পণ করি কিনা? এখন এই আত্মসমর্পণের ক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে, যা আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এসেছে সেটা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। এই জায়গায় বিন্দুমাত্র ছাড়, বিন্দুমাত্র কোনো কিছু বাদ দিয়ে নিজের স্বার্থের জন্য আধুনিক সমাজে চলতে গিয়ে কোনো কিছু বাদ দেওয়া, কোনো কিছু কাটছাট করা ইত্যাদি কোনো কিছুই করা যাবে না। এ টু জেড আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। দ্যাটস ওয়াই আমরা মুসলমান, কারণ আমি আত্মসমর্পণ করেছি। ক্লিয়ার? এখন যারা এই জায়গায় বলে যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইসলামের এই বিধানটা মানা যাবে না, যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই বিধানটা মানা যাবে না, ওইটা মানা যাবে না, ওইটা মানা যাবে না, এই ক্ষেত্রে যে সকল রুলস মানে যে সকল যে মতাদর্শগুলো রয়েছে সে সকল মতাদর্শগুলোকে এক বাক্যে বলা হয় মডারেট। কি বলা হয়? তারা কাটছাট করে নিয়েছে, মডারেশন করেছে। দ্যাটস ওয়াই এটাকে মডারেট বলা হয়। এই মডারেশনের এজেন্ডাটা এসেছে পশ্চিমা থেকে। পশ্চিমা র্যান্ড নাম শুনছেন? র্যান্ড কর্পোরেশন। এই র্যান্ড কর্পোরেশন থেকে এই মডারেশনের যুক্তিগুলো আসে। তাদের মতে যারা ইসলামকে পরিপূর্ণভাবে লালন করে, মূল থেকে লালন করে, তাদের নাম দিয়েছে রেডিক্যাল। কি নাম দিয়েছে? যেটা বাংলা হচ্ছে মৌলবাদী। আমাদেরকে গালি দেয় না? কি বলে গালি দেয়? মৌলবাদী বলে গালি দেয়। মৌলবাদী মানে কি? যে তার মূলের সাথে অটুটভাবে জড়িত আছে, যার সম্পর্ক মূলের সাথে, তাকেই বলা হয় মৌলবাদী। এখন বলেন তো, একজন মৌলবাদী ইসলাম ভালো বুঝবে নাকি একজন মডারেট ইসলাম ভালো বুঝবে? তাহলে উই আর প্রাউড টু বি এ মৌলবাদী, তাই না? বলেন আলহামদুলিল্লাহ, আমি মৌলবাদী। মাশাআল্লাহ। তো এরা আমাদেরকে বারবার বুঝায়, আমাদের উপরে বারবার আইডিওলজিক্যালি পুশ করে যে মৌলবাদীরা হচ্ছে খারাপ, মৌলবাদীরা হচ্ছে এই, মৌলবাদীরা ইসলামকে এই করতেছে, খুব কঠোর। অ্যাকচুয়ালি না, ইসলাম এতটা কঠোর না। আমাদেরকে বুঝায় যে ইসলাম কঠোর, ইসলাম এই, ইসলাম সেই, বাট আদতে ইসলাম কঠিন না। মানুষ আমরা একটা চলতেছি ফিরতেছি, হাতিয়ে করতেছি। এখন জাপানে যান, চীনে যান বা ওয়েস্টার্ন দেশগুলোতে যাবেন, একটা করে রোবটস থাকে, রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট বা যেটাই হোক, এই রোবট চালাতে গেলে কি এত সোজা? মানুষের মতো একটা রোবট অথবা ড্রোন, রিমোট কন্ট্রোল কোনো কিছু, এখানে অনেক ধরনের সফটওয়্যার দরকার হয়, হার্ডওয়্যার দরকার। তো আমরা হিউম্যান, আমরা নিজেরাই একটা ধরেন সফটওয়্যার হার্ডওয়্যারের মতো। তো প্রত্যেকটা হার্ডওয়্যার চলতে গেলে কি লাগে? মনিটর নাকি সফটওয়্যার। যেরকম আপনাদের মোবাইলে অ্যান্ড্রয়েড আছে, আইফোন যারা ইউজ করে, আইওএস আছে, উইন্ডোজ যারা ইউজ করে, ল্যাপটপ যারা ইউজ করে, কম্পিউটার যারা ইউজ করে, উইন্ডোজ, লিনাক্স। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের জন্য এটা সেট করে দিয়েছেন, সেটা হচ্ছে যে মানুষের জন্য সবচেয়ে বেস্ট সফটওয়্যার এটা হচ্ছে ইসলাম। কি? ইসলাম। এবং এই সফটওয়্যারটা যদি আপনি ইউজ করেন, ইনস্টল করেন আপনার জীবনে, আপনার লাইফটা স্মুথলি চলবে, কোনো প্রকার কোনো বাগস থাকবে না। এরকম কি অ্যান্ড্রয়েড ফোন চালাতে গিয়ে যে অ্যাডস আসে না, মাঝে মাঝে ইমোর অ্যাড আসে, এরকম কোনো অ্যাডসও পাবেন না, একদম স্মুথ। আবার দেখবেন কিছু কিছু ফোন আছে 1 বছর পর পর একটা আপডেট আসে। এই যে OnePlus মাঝখানে V9 একটা ইস্যু, তারপরে iPhone 14 পুরোটা গ্রিন স্ক্রিন হয়ে যায়। আজব কথা, এত দামি একটা ফোন, তারপরে এই যে 18 আপডেট হয়ে গেছে, পুরো স্ক্রিন গ্রিন হয়ে গেছে অনেকে, এটা ইস্যুস ছড়াচ্ছে। তো কোন কোম্পানিকে বিশ্বাস করবেন? সেটাকে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে ইসলামকে দিয়েছেন, এবং এটা মানুষের একদম হিউম্যানের সাথে যেভাবে চললে মানুষ ভালো থাকবে ঠিক সেভাবেই আল্লাহ আযজা ওয়া জাল্লা ইসলামকে তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি ভালোভাবে চলতে চাই দুনিয়ার জীবনে, তাহলে ইসলাম কি আমাদের জন্য জরুরি কিনা? আমাদের বানিয়েছেন কে? আল্লাহ। আবার বলেন, কে বানিয়েছে? আল্লাহ জানেন আমি কিভাবে চললে
দিয়েছেন, ইসলাম দিয়েছেন, সে অনুযায়ী যদি নিজের জীবনকে লিড করি তাহলেই ভালো হবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, আমরা আমাদের আইডেন্টিটি গুলাকে ভুলে গিয়েছি, ভুলে দেওয়া হয়েছে বছরের পর বছর ধরে আমাদের আইডেন্টিটি গুলাকে ভুলে দেওয়া হয়েছে। এর অন্যতম কিছু কারণ ছিল। এই কারণটা শুধুমাত্র এই যে এই 2000 সালে বা এর আগে 19 তারা অষ্টাদশ এরকম শতাব্দীতে না, এই আত্মপরিচয় ভুলে দেওয়ার খেলা যখন থেকে ইসলাম এই দুনিয়াতে এসেছে তখন থেকেই শত্রুরা আমাদের পিছিয়ে লেগেছে। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলাম নিয়ে আসলেন তখনও একদল যারা ইসলামকে কটাক্ষ করার জন্য, বুলি ছড়ানোর জন্য, ব্যঙ্গ করানোর জন্য, বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়ার জন্য এমন এমন সব ন্যারেটিভ তৈরি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে ট্যাগ দিত, বললো এই হচ্ছে পাগল, নাউজুবিল্লাহ। তারপরে বলতো মুহাম্মদ সে যাজক, তারপরে বলতো মুহাম্মদ জাদুকর, কত কত আজে বাজে কথা বলতো। আজকে আপনার যুগে আমাদের কথা শুনতে হয় কিনা সেই ইসলাম পালন করলে? কথা বলেন। দাড়ি রেখে দিয়েছেন, জঙ্গি ট্যাগ খাইছেন কিনা? টাকনুর উপরে কাপড় পরছেন, এগুলো ট্যাগ খাইছেন কিনা? এই যে আত্মপরিচয়কে হীনমন্যতে পরিণত করে দেওয়ার ন্যারেটিভ যেটা, এটা যুগে যুগে আমাদের এই সমাজে প্রতিস্থাপিত হয়ে গেছে। এখন কারণ কারণ ইসলাম তাদের যে হর্তাকর্তাগুলো রয়েছে, যেরকম বিভিন্ন ধরনের যে ক্রুসেডার যুদ্ধে, আপনারা নাম শুনছেন, ক্রুসেড যুদ্ধ থেকে শুরু করে অনেক অনেক যুদ্ধ রয়েছে যাদের কারণে মুসলিমরা আর কি তাদের শত্রু বনে গেছে। And that's why এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন তারা আমাদের ইসলামকে কটাক্ষ করার জন্য, আমাদের ইসলামকে ব্যঙ্গ করার জন্য বিভিন্ন ধরনের আপনার প্রোপাগান্ডা ছড়াইছে। এই প্রোপাগান্ডার ভিতরে অন্যতম একটা তাদের একটা কলা কৌশল ছিল, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ব্যঙ্গ করা। তারা তাদের রাইটারদেরকে দিয়ে, তাদের ঐতিহাসিক গণকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অ্যাসাসিনেশন করছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এটাকে বলা হয় হিস্ট্রি অ্যাসাসিনেশন। কি বলা হয়? ইতিহাসে যা ঘটেছে সেটাকে ভিন্নভাবে আপনার কাছে উপস্থাপন করা। এবং আপনি যখন ওদের আর্টিকেলগুলো পড়বেন আপনার তখন মনেই হবে না আরে বাপরে, এটা মানে আপনি যখন ওদের আর্টিকেল পড়বেন আপনি নিজেই ইসলামের শত্রু হয়ে যাবেন। এইভাবে তার আর্টিকেলগুলোকে লিখবে, এইভাবে যুগের পর যুগ ধরে আপনার মাথা, আপনার ব্রেন বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা দিয়ে ওয়াশ করবে। তো আমাদের ভিতরে এই পশ্চিমা প্রীতি এটা নতুন কিছু না। আমাদের সমাজের অনেক ছেলে পেলে আছে যারা পশ্চিমের অনেক ভক্ত। কথায় কথায় দুই একটা ইংলিশ না বললে হয় না, আমারও হয় না, কারণ আমরা ব্রিটিশ দ্বারা ব্রিটিশ আমাদের মনিব ছিল না একটা সময়, 200 বছরের বেশি সময় ব্রিটিশ আমাদেরকে শাসন করে গেছে। এবং ব্রিটিশদের লর্ড ম্যাকলেলার ছিল শিক্ষার নিয়ন্ত্রণ করতো। তো উনি একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল সেই 200 বছরের ব্রিটিশ পিরিয়ডে। এবং তার এই শিক্ষা ব্যবস্থার অন্যতম একটা উদ্দেশ্য ছিল যে তারা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবে এই উপমহাদেশের মানুষগুলো গায়ের চামড়াই হবে বাদামি। আমি আপনারা বাদামি, আর ওটা অত হোয়াইট। তো গায়ের চামড়াই হবে বাদামি, তবে মস্তিষ্কে, আচরণ, ব্যবহারে, চাহিদা, চেতনায় সকল ক্ষেত্রে তারা হবে ইংরেজদের মতো। কাদের মতো? কাদের মতো? কি বললাম এখন? বলেন তো, কনসেন্ট্রেশন দেন। সকল ক্ষেত্রে কাদের মতো হবে? ইংরেজদের মতো হবে। এজন্য দেখবেন আমরা এখন যে জায়গায় যাই, ডাইনিং টেবিলে আগে আমরা মাটিতে বসে খেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এখন ঘরে ঘরে ডাইনিং টেবিল দেখছেন কিনা? এখন লোকজন ডাইনিং টেবিলে খাইতে পছন্দ করে কিনা? প্লেট পুরোটা আমরা চেটে খেতাম, রাসূলের সুন্নাহ এটা। এখন যদি একটু পুরোটা চেটে খাই আমাদেরকে কি বলে? হোটেলে যায় যদি চেটা খান, হুজুর মনে কোনোদিন খায়নি রে, পাই না, না খাচ্ছে, চেটা চুটে খাচ্ছে, একটু রাখতে হয় তো, বোঝে না, অসভ্য। ওরে বাপ, সভ্যতা শেখাচ্ছে আমাদের, সুবহানাল্লাহ। তারপরে আসছে শহরের কেউ, গ্রামে আসছে বেড়াইতে, আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, তো গ্রামের ওই যে মুরগি টাইপের যে এন্টার থাকে না বাথরুম করার, যে বলতেছে এখানে কেউ বাথরুম করে, কোমর কোথায়? সুবহানাল্লাহ। স্কোয়াট করে যে বাথরুম করা, এটা যে কতটুকু ফজিলতপূর্ণ এবং এটা তার দেহের জন্য যে ভালো। কোলন ক্যান্সার নামক একটা ক্যান্সার আছে, ইদানিং কিন্তু ঘরে ঘরে দেখা যাচ্ছে, বিশেষ করে ওয়েস্টার্নদের ক্ষেত্রে এই অবস্থা খারাপ। কোলন ক্যান্সার ওইটা হয় ওদের ওই জায়গায়। তো এই ক্যান্সারের অন্যতম হওয়ার কারণ হচ্ছে এই কোমোট ইউজ করা। তো আপনার সামর্থ্য আছে, যাদের পায়ের সমস্যা সেটা আলাদা বিষয়,
তবে এটা হচ্ছে আপনার বেস্ট প্রসেসিং। তো দেখেন এই যে চিন্তা চেতনায় ওয়েস্টার্নদের মতো হয়ে গেছে, কিন্তু ওরা কি জানে ওয়েস্টার্নরা বাথরুম করার পর পানি ইউজ করে না? জানে সেটা? ওরা বলে না যে পরিষ্কার পরিচ্ছন্ন, ইংরেজরা কত পরিষ্কার, বলে না যে ওরা কত স্মার্ট, দেখবা ওদের শহরগুলো দেখবা এত কোনো জায়গায় কোনো ধুলাবালি নাই, মানে রাস্তায় করে ঘুমাই যায়। হ্যাঁ রাস্তায় তো ঘুমায়, তুমি লোকজন দেখো নাই? তোমার এখানে ফকির মনে হয় তোমার কাছে এসে চায়, আর ওদের রাস্তা ফকিরেরা রাস্তায় ঘুমায় থাকে, ওই দেশেও ফকির থাকে, এবং ওই দেশের লোক হচ্ছে নোংরা, কারণ ওরা পানি ইউজ করে না, টিস্যু ইউজ করে। করোনার সময় টিস্যু নিয়ে সুপার সুপার সবগুলোতে মারামারি শুরু হয়েছে, দেখছেন কিনা? করোনার সময় যে টিস্যু নিয়ে মারামারি করতেছে, এতটুকু মানে কত বড় ইয়ে, তারা পানি ইউজ করবে না তারপর। আর পানি ইউজ না করা এটা হচ্ছে তাদের কাছে পশ ফ্যাশন, আমিও পানি ইউজ করব। আমাদের সমাজের লোকজনকে এরকম কিনা হইতে চায় কিনা? এরকমই তো হইতে চায়। ওরা যা যা করে হ্যাঁ আমরাও তাই তাই করবো। কারণ কারণ হচ্ছে ওদেরকে দেখছে ওরা হচ্ছে একটা সময় মানে এখন এসে সব জায়গায় ঘিরে গেছে। কারণ আমাদের আমাদের নজর কোন জায়গায় বেশি বলেন তো? ফোনে, স্ক্রিনে, টিভি স্ক্রিনে। তো এই টিভি স্ক্রিন গুলোতে কাদেরকে বেশি হাইলাইট করে দেখেন? ওয়েস্টার্নদেরকে। ওদেরকে সব থেকে বেশি ভালোভাবে হাইলাইট করে দেখা। এই প্রপাগান্ডাটা শুরু হয়েছে কার্টুন দিয়ে। কার্টুনের ভিতরে সবচেয়ে সুন্দর করে ভালো ক্যারেক্টার, নায়ক এবং সবচেয়ে মানে নৈতিক ক্যারেক্টার দেখানো হয়েছে ওয়েস্টার্নদের। তো আমি ছোটবেলা থেকে একটা কার্টুন দেখে বড় হয়েছি, যেটাকে ওয়েস্টার্নরা হচ্ছে, পশ্চিমারা হচ্ছে সবচেয়ে সিভিলাইজড, পশ্চিমারা হচ্ছে সবচেয়ে ভালো, ওদের কোনো খারাপ গুণই আমি দেখি নাই, তাহলে আমি কি ওদের খারাপ মনে করবো? না। এবং এই কার্টুনগুলোতে, এই মুভিগুলোতে, মানে এই কার্টুনগুলোর ভিতরেই যত খারাপ ক্যারেক্টার আছে, যত বাজে ক্যারেক্টার আছে, যত ফানিস ক্যারেক্টার আছে, সবগুলো দেখবেন মুসলিম ক্যারেক্টার। কি ক্যারেক্টার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা অত কার্টুন বাদ দেন, বিটিভির বাংলা সিনেমার কথা বলেন, আমাকে দেখান কয়জন রাজাকার ক্লিন শেভ? দেখান না কেন? কয়জন রাজাকার ক্লিন শেভ? রাজাকার দেখাইবেন মাথায় টুপি, কপালে কালো দাগ, মুখের দাড়ি, কথা বলেন। সমাজের একটা ওই মুভির ভিতরে দেখাবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, কপালে কালো দাগ, মুখে দাড়ি, কথা বলেন। এইটা দেখায় দেখায় সমাজের ভিতরে ন্যারেটিভ তৈরি করছে, দাড়ি টুপি মানে খারাপ। এই যে আমার মেয়েরা বা বোনেরাও বলে, যারা একটু অবুঝ, আল্লাহ ওদেরকে উত্তম জ্ঞান দান করে, হুজুরেরা খালি খায় আর খায়। মানে হুজুরেরা আর কোনো কিছু করে না, হুজুরদের পুরো কাজ হচ্ছে খায় আর খায়। আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স বলি, আমেরিকাতে প্রতি বছর 40 কোটি মানুষ, প্রতি বছর পুরো বিশ্বে 40 কোটি মানুষ মাদকের কারণে ধুকে ধুকে মারা যায়। সুবহানাল্লাহ। মাদকাসক্ত হয়ে ধুকে ধুকে মরে যাচ্ছে 40 কোটি মানুষ প্রতি বছর। আমেরিকাতে 1.5 লাখেরও বেশি অপরাধী মারা যায়, মানে 1.5 লাখের বেশি মারা যায়। কিসের জন্য বলেন? এরা রায়টের কারণে মারা যায়। একটা রায়ট হয়, যে রায়টে এই রায়ট মানে বুঝেন, এই যেরকম যে যাকে মারছে, কি কারণে মারছে সে নিজেও জানে না, আপনারা জানেন এই কেন মারলো, কিসের জন্য মারামারি হলো এদের ভিতরে। এই রায়ট যখন হয়, এই অপরাধীদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হয়, তখন এদেরকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন মারছো ওকে? বলে আমি এই সময় নেশাগ্রস্ত ছিল। কি ছিল? নেশাগ্রস্ত ছিল। মাদকের কারণে এই যে বিশ্বের মতো শুধুমাত্র আমেরিকাতে এত এত মানুষজন মারা যাচ্ছে, শুধুমাত্র মদ খাওয়ার কারণে 1.5 লাখের বেশি মানুষ মারা যাচ্ছে, মারামারি হচ্ছে, অপরাধ সংগঠিত হচ্ছে। এর কারণে এদের প্রতি বছর $223 বিলিয়ন বেশি খরচ হয়। কত বিলিয়ন ডলার? এই যে 5 আগস্টের আগে আমাদের ব্যালেন্স কত ছিল? টোটাল $18 বিলিয়ন। বাংলাদেশের ফুল ইয়ে কত ছিল? রিজার্ভ $18 বিলিয়ন। এখন বাড়ছে একটু, $223 বিলিয়ন প্রতি বছর তাদের ব্যয় হচ্ছে। বাংলাদেশে এরকম ব্যয় আছে? বলেন। এই মেহনত কাদের জন্য বলেন? ইংরেজরা এই মেহনত করে গেছে? আপনি করছেন? স্কুলের টিচার করছে? হ্যাঁ, যে বেশিরভাগ তো ছেলে পেলে নষ্ট হয়ে সেই ভার্সিটিতে, মাদ্রাসা থেকে দেখান না কয়জন ছেলে মাদকাসক্ত। বাংলাদেশের ওলামা কেরামগণ জায়গায় জায়গায় এগুলো নিয়ে ওয়াজ করতেছে। এই যে ওয়াজের মৌসুম প্রতি বছর হয়, কি শোনে না শোনে, ওই যতই বলবো এই মেলার যে জুয়া খেলে, তারপরে কিন্তু বসে একটা সময় যায়, যখন সিন্নি দেওয়া যায়
ইয়ে দিবে যখন, তখন যে একটু বসবে, যে একটু শুনতে হবে, নাহলে তো আর খিচুড়ি পাওয়া যাবে না। তখন যে বসে তখন একটু হলেও শোনে। তো এই ওলামা কেরামদের অবদান আছে কিনা বলেন? এই করোনার কারণে বিশ্বে এত এত মানুষ মারা গেল, বাংলাদেশে কেন হয়নি কথা বলেন? কারণ এই দেশের মানুষ আগে থেকে সেগুলো ইয়ে করছে। ওলামা কেরাম তো মাদ্রাসার ছাত্রগণ রাত জেগে তাহাজ্জুদে কেঁদেছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হুজুর এরা খালি খায় আর খায়, খালি এটাই চোখে দেখো, কারণ তোমাকে এটাই দেখাইছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, বিশ্বে এত এত নোংরা অপরাধ সংঘটিত হচ্ছে, আপনার অবাক হয়ে যাবেন। ব্রাজিল, ল্যাটিন আমেরিকার ব্রাজিল, এই ব্রাজিল থেকে প্রতি বছর 20 লাখের বেশি কিশোরী পাচার হয়ে ইউরোপে তাদেরকে পাচার করা হয়। কোথায় পাচার করা হয়? ইউরোপে। কোথায় দেওয়া হয় জানেন তো? সেটা পতিতালয়ে দেওয়া হয়। এই যে 20 লাখ কিশোরীর মা বাবা, এরা কি প্রতিদিন হন্য হয়ে খুঁজতেছে না তার শিশুগুলোকে? যদি জানতো মারা গেছে এটা ভালো কথা, কিন্তু হন্য হন্য হয়ে খুঁজতেছে তাদের শিশুটাকে, কিন্তু এখন পর্যন্ত সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ সিন্ডিকেট। এটা আমেরিকা জানে না, এটা ইউরোপের ফ্রান্স রাশিয়া এরা জানে না, জানে এরা, কিন্তু তারপরে এটা স্টেপ নেয় না কেন? কারণ ওই যে ওদের সিস্টেম তৈরি হয়ে গেছে, নিয়ে আসো ওখান থেকে, মানে ওদের যত দরকার তত হবে, কোনো সমস্যা নাই। আপনি কি জানেন এই যে আমরা চকোবিন খাই, চকলেট খাই, এই চকলেটটা বা এই যে সস আছে না, বিভিন্ন সস খাই আমরা, চকলেট সস, এই চকলেট সসের সাপ্লাই চেন, মানে কিভাবে একটা বড় কোম্পানি চকলেটগুলো বের করে, এই সাপ্লাই চেনের একদম নিচের পর্যায়ে যে মানুষটা থাকে সে একজন দাস। সে কি? বাংলাদেশের সিলেটের চা শ্রমিকের বেতন কত বলেন তো? আগে 20 টাকা ছিল, 40 টাকা ছিল, সেটা এখন দাঁড়ায় কত করছে? 120 টাকা। 120 টাকা দিয়ে কিছু হয় এই যুগে? হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে এই যে দাস কথা দিয়ে, এবং সবচেয়ে উঁচু মানে সাপ্লাই চেনের একদম নিচে সে একজন দাস। আফ্রিকার ওই দেশে চকলেটের বিনগুলোকে কুড়াই নিত, যাকে দিয়ে কুড়াই নেয় তাকে তেমন কিছুই পায় না, ওরা কিছুই পায় না, দাস হিসেবে তাদেরকে ইউজ করা হয়। সেটা চলে যাচ্ছে ফ্রান্সে, সেটা চলে যাচ্ছে ইতালিতে, এবং ইতালিতে যে তাদের ফ্যাক্টরিতে, এবং আপনার কাছে যে আসতেছে ক্যাডবেরি অমুক দামি দামি চকলেটগুলো যেগুলো আপনারা খাচ্ছেন। সুবহানাল্লাহ। তো এই যে এত প্রসাদ দাস প্রথার ভিতরে এগুলো চলা, কোনো ইনসাফ নাই ভিতরে। এটা কোন শ্রেণী চালাচ্ছে আমাদের মধ্যে বলেন? এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এই পশ্চিমা সভ্যতা। এই সভ্যতা এখন মনে করতেছেন না পিক আওয়ারে উঠছে, এই সভ্যতার অনেক ভালো ইয়ে আছে। এই পশ্চিমা সভ্যতা যত ভালো ইয়ে থাক, এদের ভিতরে নৈতিক অবক্ষয়ের ভরপুর অবস্থা খারাপ। নৈতিক অবক্ষয় কি দেখবেন? একজন অ্যানথ্রোপোলজিস্ট, সে রবার্ট অ্যানভিল নাম খুব সম্ভবত, সে 5000 বেশি সভ্যতা নিয়ে রিসার্চ করছে, এবং রিসার্চ করে সে ফাইন্ড আউট করছে যখনই সভ্যতার কেউ কোনো পিক আওয়ারে যায়, মানে খুব উন্নয়ন, মানে উন্নয়ন বলতে ফ্যান চলতেছে, এসি চলছে, রিমোট চাপলে সব কিছু পাওয়া যাচ্ছে, এত উন্নয়ন যখন হয় তখন তাদের ভিতরে নৈতিক আস্ফালন দেখা যায়। যেমন ধরেন রোম সাম্রাজ্য, বিশাল একটা রোম সাম্রাজ্য, এটা ছিল রোমান সভ্যতার অন্যতম একটা স্তম্ভ। এই রোম সাম্রাজ্যের একটা রুলস তৈরি করে দেওয়া হয়েছিল যে একটা বিয়ে মাত্র করতে হবে। কয়টা বিয়ে করবে? একটার বেশি বিয়ে করা যাবে। ওকে, ঠিক আছে, কিন্তু এটা দেখি হয়, ছেলেদের তো একটা ইয়ে আছে, বাপরে বাপ, এখন পর্যন্ত একটাও করেনি, আবার করে আরো লাগবে। সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ যেন আর একটা কবুল করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা দেখো, একটু এই পাশে আসেন, এই পাশ থেকে এই পারে।